ক্যান্টিনের টেবিলে গোল হয়ে বসে আছে প্রিয়তা, তনিমা আর সাইমা। প্রথম দিন ক্লাসেই সাইমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে প্রিয়তা আর তনিমার। তনিমা আর সাইমা ধুমছে গল্প করতেছে, কিন্তু প্রিয়তার মন এখনও সকালের ঘটনায়। যে ছেলেটা তাকে প্রিয় বলে ডাকলো সে ছেলেটার নাম সাদাফ। সাদাফ হচ্ছে প্রিয়মের ফ্রেন্ড। এত শত কথা মাথার মধ্যে প্যাঁচ লাগাই দিচ্ছে। প্রিয়তার ভাবনার মাঝে ঠাস করে প্রিয়ম এসে তাদের টেবিলে বসে। সাইমা ভয়ে লাফায় ওঠে, তারপর থুতু করে বলে, আরে প্রিয়ম ভাই, আপনি এখানে? প্রিয়ম শান্ত গলায় বলল, আসতে কি বারণ নাকি? না তা না, আপনি তো ফ্রেন্ডদের ছাড়া কোথাও যান না, তো এখন একা একা ঘুরতেছেন যে? প্রিয়ম কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে আরেকটা কণ্ঠ ভেসে আসে। সবাই সেদিকে তাকিয়ে দেখে সাদাব সহ প্রিয়মের গ্যাং দাঁড়িয়ে আছে। প্রিয়ম রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। প্রিয়তা ভ্রুকুচকে সবার দিকে তাকিয়ে আছে। সাদাফরা এগিয়ে এসে পাশাপাশি একটা টেবিলে বসে। তারপর প্রিয়মের দিকে তাকিয়ে বলে, কী রে দোস্ত, একা একা ছোট আপুদের সাথে বসে আছিস? চিনিস মনে হয়, তা আমাদের সাথে পরিচয় করাবি না? প্রিয়ম রাগে চোখ মুখ খিচি বন্ধ করে আছে। কপালে নীল রগ স্পষ্ট। প্রিয়তা প্রিয়মের মুখের দিকে তাকিয়েই বোঝা যায় প্রিয়ম রেগে আছে। কিন্তু হঠাৎ রেগে গেল কেন? রাগার মতো কি এমন হলো এখানে? প্রিয়তা কিছু বলতে যাবে তার আগেই প্রিয়ম গম্ভীর কিন্তু মাত্রাতিরিক্ত শান্ত গলায় বলল, তোরা যখন এসেছিস তখন নিজেরাই জিজ্ঞেস করে নে। সাদাফ হেসে বলে ওঠে, হুম, এগুলো তোর বাড়ির লোক, তাই তুই পরিচয় করা। রাগটা যেন তর্ক করে বাড়তে থাকলো। তবুও দাঁতে দাঁত চেপে কোনো কথা না বলে হাতের আঙ্গুলের সাহায্যে ইশারা করে বলল, এটা প্রিয়তা? এটা? প্রিয়মকে থামিয়ে দিয়ে সাদাব বলল, তোর টুনটুনি? বলে এক দফা হাসলো। প্রিয়ম তবুও কিছু বলল না। ঝামেলা করতে চাইছে না বিধায় চুপ করে আছে। সাদাফের কথা এগিয়ে গিয়ে ফের বলতে শুরু করলো, এটা তনিমা আর এটা সাইমা। সাদাফ হাসি মুখে হাত বাড়িয়ে দিল প্রিয়তার দিকে। প্রিয়তা সামান্য চমকে প্রিয়মের দিকে তাকায়। প্রিয়ম ততক্ষণে মাথা নিচু করে নিয়েছে। প্রিয়তা হাত এগুলো না, সাদাফ নিজে থেকেই বলল, হ্যাঁ প্রিয়তা, সাদাফ, সাইমান। প্রিয়তা কিছু বলল না। লোকটা তাকে বারবার প্রিয় বলে কেন? এটা কি সেই চিঠি দেওয়া লোকটা, নাকি এমনি ডাকে? প্রিয়তার ভাবনার মাঝেই বাকি সবাইও পরিচয় দিয়ে দেয়। রিমা, নিতু, নোমান, সামি সবার পরিচয় শেষে সাদাব প্রিয়তার উদ্দেশ্যে বলে, তোমাকে একটা কথা বলি? প্রিয়তা ঘাড় কাত করে বোঝায়, হ্যাঁ। সাদাব হেসে বলে, আমি তোমাকে প্রিয় বলে ডাকলে কি তোমার কোনো সমস্যা আছে? এ পর্যায়ে আর নিজেকে সামলাতে পারল না প্রিয়ম। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে কিছু বলতে না পেরে সামনে থাকা টেবিলে জোরে লাথি দিয়ে বসে। রাগে চোখমুখ ভয়ঙ্কর হয়ে আছে। প্রিয়তা প্রিয়মের রাগ দেখে ভয়ে বুকে হাত দিয়ে সরে দাঁড়ায়। শুধু যে প্রিয়তা তা না, উপস্থিত সবাই জানে প্রিয়মের রাগ কতটা, তাই সবাই ভয় পেয়ে যায়। শুধু সাদাব স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। প্রিয়ম কটকট করে হেঁটে যায় প্রিয়তার সামনে। কিছু বলার আগেই জোরে হাত চেপে ধরে প্রিয়তার, তারপর টেনে নিয়ে ক্যান্টিনের বাইরে চলে যায়। প্রিয়ম চলে যেতেই পেছন পেছন সাইমা আর তনিমা দৌড় দেয়। সাদাব শব্দ করে হেসে দেয়। রিমা এগিয়ে এসে বলে, কি সমস্যা তোর সাদাব? তুই প্রিয়মের প্রিয় জিনিসটা কেড়ে নিতে উঠে পড়ে লেগেছিস কেন? প্রিয়ম প্রিয়তাকে কতটা ভালোবাসে তা নিশ্চয়ই তোর অজানা নয়। সাদাব নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়, তারপর শক্ত গলায় বলে, প্রিয়তা আমার মানে শুধু আমার। তারপর দুই পা এগিয়ে গিয়ে গান গাইতে শুরু করে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। নিতু হতাশার শ্বাস ফেলে বলে, এদের মধ্যে এমন যুদ্ধ কেন শুরু হলো? প্রিয়ম প্রিয়তাকে নিয়ে কোথায় গেছে তা জানে না তনিমা। সাইমাকে দাঁড়াতে বলে ছুট লাগিয়েছে উদয়ের কাছে। কাজের সময় এই গোবর পড়ার লোককে পাওয়া যায় না। উদয়কে বকতে বকতে দ্রুত আবার ক্যান্টিনের মধ্যে আসে। এসে হাঁপাতে হাঁপাতে রিমাদের কাছে জিজ্ঞেস করে, উদয় ভাইকে দেখছেন আপনারা? নোমান ভ্রুকুচকে তনিমার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, আগে এটা খেয়ে শান্ত হও। সাথে সাথে তনিমার এক রাম ঝাড়ি, ধুর মিয়া, আপনি পড়ে আছেন শান্ত হওয়া নিয়ে। ওদিকে আপনার বন্ধু আমার বোনের না জানি কাঁচা চিবাইয়া খাইতেছে। ওই মেয়ে ঠিক করে কথা বলো, আমরা কিন্তু তোমার সিনিয়র। তনিমা নিজেকে শান্ত করে নরম গলায় বলে, সরি ভাইয়া, আসলে চিন্তায় রুড বিহেভ করে ফেলেছি। প্লিজ যদি জানেন উদয় ভাই কই আছে তাড়াতাড়ি বলে দিন। প্রিয়ম ভাইয়ের যার রাগ তাতে সে প্রিয়তার সাথে কি করবে কে জানে। মেয়েটা এমনিতেই অনেক ডিপ্রেসডের পর উল্টাপাল্টা কিছু হলে নিজেকে সামলাতে পারবে না। সামি বলে, আচ্ছা তুমি শান্ত হও আর আমাদের বিল্ডিংয়ে যাও, ওখানেই আমি উদয়কে দেখেছি। তনিমা থ্যাঙ্কস বলেই দৌড় ছুট লাগিয়ে মাস্টার্সের বিল্ডিংয়ের কাছে।
দুইতলায় আসতেই দেখে সব ফাঁকা। সেখানে সিঁড়িতে বসে আছে উদয় আর রিনি। রিনিকে দেখে খারাপ লাগলেও তা আর পাত্তা দিল না তনিমা। ছুটে আসে উদয়ের কাছে। উদয় ব্রুকুচকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে তনিমা গড়গড় করে বলল, প্রিয়ম ভাই রেগে প্রিয়তাকে নিয়ে কোথায় গেছে কিছু জানি না। আপনি তো জানেন প্রিয়ম ভাইয়ের রাগ কেমন। দ্রুত দেখেন প্রিয়ম ভাই কোথায়। প্রিয়ম রেগে প্রিয়তাকে নিয়ে গেছে শুনেই কলিজা শুকিয়ে আসে উদয়ের। কিছু না বলে তনিমার হাত ধরে নিচে আসে। পেছন থেকে রিনি অনেকবার ডাকলেও তা পাত্তা দেয় না উদয়। আস্তে আস্তে তনিমাকে পুরো ঘটনা বলতে বললে সে তা বলে। উদয়ের বুঝতে বাকি নেই প্রীতম কতটা রেগে আছে। দ্রুত তনিমাকে নিয়ে পার্কিংয়ে এসে দেখে শুধু ওর বাইকটা আছে, গাড়ি নেই। তনিমাকে বাইকে বসিয়ে যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় খোঁজে। বাড়িতেও একবার কল দিয়ে জিজ্ঞেস করছে, কোনো লাভ হয়নি। প্রিয়ম প্রিয়তাকে নিয়ে শহর ছেড়ে অনেক দূর চলে এসেছে। পুরোটা সময় ভয়ে কিছু বলতে পারেনি প্রিয়তা। প্রিয়ম রাগে গাড়ির সাথে হাতে কয়েকবার আঘাত করেছে। হাত কেটে রক্ত পড়তেছে, তবুও প্রিয়মের কোনো হেলদোল নেই। প্রিয়তা এতক্ষণ ভয়ে চুপ থাকলেও কি করবে না করবে ভেবে আমতা আমতা করে বলল, বাবা ভাইয়া, আপনার হাত থেকে তো রক্ত পড়তেছে, প্লিজ কিছু দিয়ে হাতটা বেঁধে নিন। প্রিয়ম ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় প্রিয়তার দিকে। ভয়ে ঢোক গেলে প্রিয়তা। প্রিয়ম ছুটে এসে নিজের সাথে চেপে ধরে তাকে। প্রিয়তা ভয়ে চোখ বন্ধ করে নেয়। কোনো রকমে বলে, কি করছেন ভাইয়া? হাতে রক্তক্ষরণ তোর চোখে পড়তেছে আর আমার মন যে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তা কখনো বোঝার চেষ্টা করেছিস? বলেই ঝটকা দিয়ে ছেড়ে দেয়। প্রিয়তা আহাম্মকের মতো তাকিয়ে থাকে প্রিয়মের দিকে। সে কি করলো? সে তো কিছু করেনি। ভয়ে আর কিছু জিজ্ঞেসও করেনি। নিজের মতো সামনে তাকাতেই দেখে তারা শহর ছেড়ে অনেকটা দূর গ্রামের দিকে চলে এসেছে। পিচ ঢালা রাস্তার ওপারে সবুজের সমারোহ। প্রিয়তা ভয়ভীতি এক নিমিষেই ভুলে খানিকটা এগিয়ে যায়। মুগ্ধ হয়ে দেখতে থাকে দৃশ্য। প্রিয়ম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়তার দিকে। একবার নিজের হাতের দিকে তাকিয়ে গাড়ি থেকে ফোন বের করে। আসার সময় ফোন অফ করে দিয়েছিল সে, তাই অন করে নেয় প্রথমে। বিকেল গড়িয়ে সন্ধ্যের পথে প্রায়। প্রিয়ম উদয়ের ফোনে কল দেয়, সাথে সাথে রিসিভ হয়। হন্তদন্ত হয়ে উদয় জিজ্ঞেস করে, প্রিয়ম, প্রিয়তা কোথায়? তোরা ঠিক আছিস তো? রেগে কোথায় চলে গেলি? সব জায়গায় খুঁজে আমি হয়রান। প্রিয়ম দীর্ঘশ্বাস ফেলে বলে, এত চিন্তা করিস না, তোর বোন ঠিক আছে। আর তুই? প্রিয়তা প্রিয়মের কথা শুনে উল্টো ফিরে তাকায়। উদয়ের প্রশ্নের উত্তরে প্রিয়ম প্রিয়তার দিকে তাকিয়ে ছোট করে বলে, আমি ঠিক আছি কিনা তা ভাবার মতো কেউ নাই। বাই দ্য ওয়ে, মামুনি আর আঙ্কেলকে বল চিন্তা না করতে, আমরা আসতেছি। হয়তো রাত হতে পারে, অনেক দূর চলে আসছি। উদয় চিন্তিত সুরে বলে, ঠিক আছে, সাবধানে আয়। প্রিয়ম কল কেটে দেয়। প্রিয়তা প্রিয়মের দিকে তাকিয়ে বলে, আমরা কি বাড়ি ফিরবো এখন? প্রিয়তা কিছুক্ষণ চুপ থেকে ভয়ে ভয়ে বলে, আপনার হাত থেকে অনেকটা রক্ত পড়তেছে এখনও, প্লিজ বেঁধে নিন না। প্রিয়ম আর কথা বাড়ায় না, হাতও বাঁধে না, গাড়িতে বসে পড়ে। প্রিয়তা নিজের কপাল চাপড়ে গাড়িতে ওঠে। এত জিদ কেন ওই ছেলের? যে হাতে প্রিয়ম ব্যথা পেয়েছে প্রিয়তার আগে সে হাত চেপে ধরে। প্রিয়ম অস্ফুটে সুরে আর্তনাদ করে ওঠে। মুহূর্তে নিজেকে সামলে নেয়। প্রিয়তা দাঁতে দাঁত চেপে বলে, এখন আর্তনাদ করেন কেন? রাগ দেখানোর সময়, জিদ করার সময় মনে থাকে না? প্রিয়ম হাত ছাড়িয়ে নিতে চাইলে প্রিয়তা শক্ত করে চেপে ধরে। তাতে আরও ব্যথা পায় প্রিয়ম। হাতের ব্যথা টনটন করে ওঠে। প্রিয়তা নিজের ব্যাগ থেকে রুমাল নিয়ে সযত্নে হাত বেঁধে দেয়। প্রিয়ম কিছু বলে না। মেয়েটা যে নিজের অজান্তেই তার উপর অধিকার খাটাচ্ছে এটা হয়তো মেয়েটা নিজেও জানে না। প্রিয়ম চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। প্রিয়তা নিজের মতো গাল ফুলিয়ে গাড়ির বাইরে তাকায়। যেতে অনেকটা সময় লাগবে ভেবে চোখ বন্ধ করে নেয়। প্রকৃতির বিশুদ্ধ বাতাস গায়ে লাগার সাথে সাথেই কেঁপে ওঠে। প্রকৃতি দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। সন্ধ্যা পেরিয়ে তখন রাত। বাতাসে ঘুমের মধ্যে প্রিয়তা কেঁপে উঠতেছে দেখে গাড়ি রাস্তার ধারে থামায়। আস্তে করে প্রিয়তার সিট বেল্ট খুলে নিজের ভাবতে আবদ্ধ করে নেয়। আরামের জায়গা পেয়ে প্রিয়তা আরও শান্তিতে ঘুমায়। প্রিয়ম প্রশান্তির হাসি হাসে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা পার হয়ে যায়। প্রিয়তা তখনও ঘুমি। ডাকবে নাকি নিজে নিয়ে যাবে বুঝে উঠতে পারে না। প্রথমে কোলে করে নিতে চাইলে পরে অনেক কিছু ভেবে প্রিয়তাকে নিজের থেকে সরিয়ে দেয়। তার বুকে মাথা রেখে পুরো রাস্তা প্রিয়তা এসেছে এটা না হয় সে আর তার প্রশান্তিতে ভরে যাওয়া বুকটাই জানুক। প্রিয়তাকে আস্তে করে ডেকে তোলে। প্রিয়তা লাফিয়ে ওঠে, দ্রুত বলে, হ্যাঁ চলে এসেছি। প্রিয়তার কথার উত্তরে প্রিয়ম শুধু মাথা নাড়ায়। তারপর গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। প্রিয়তাও হাই তুলতে তুলতে বেরিয়ে আসে। বাড়ির কলিং বেল বাজাতেই ছুটে এসে দরজা খুলে দেন তারা বেগম। মেয়েকে সামনে দেখি তিনি জড়িয়ে ধরেন। প্রিয়তা মুচকি এসে মাকে জড়িয়ে ধরে। প্রিয়ম কোনো কথা না বলে লিভিং রুমে এসে বসে। তাহেরা বেগম কড়া কণ্ঠে বলে, এত রাত পর্যন্ত মেয়েটাকে নিয়ে তুমি কোথায় ছিলে প্রিয়ম? প্রিয়ম নিজের মায়ের মুখের দিকে তাকায়। তাহেরা বেগমের বুক ছল্লাদ করে ওঠে। এ কী অবস্থা তার ছেলের!
চোখে মুখে মলিনতার ছাপ, ক্লান্তির ছাপ। প্রিয় মাথা এলিয়ে দেয় সোফায়। প্রিয়তাও ততক্ষণে বাড়িতে ঢুকে গেছে। প্রিয়তা বসতেই সিমি এসে প্রিয়মের হাত ধরে আতঙ্কিত কণ্ঠে বলে, এ কি, তোমার হাতে কি হয়েছে প্রিয়ম ভাই? এটা এমন লাল হয়ে আছে কেন? দেখি দেখি বলতে বলতে হাতের বাঁধন খুলে দেয় সিমি। প্রিয়ম কিছু বলার সুযোগই পায় না। তনিমা প্রিয়তার পাশে বসে। তাহেরা বেগম ছেলের হাত দেখে দ্রুত তার পাশে বসে পড়ে। ব্যস্ত সুরে বলে, আব্বা, তোমার হাতে কি হয়েছে? এতটা কাটলো কি করে? তারা বেগম এগিয়ে আসে প্রিয়মের দিকে। প্রিয়ম মুচকি হেসে বলে, ঠিক আছে আম্মু, চিন্তা করো না। তাহেরা বেগমকে কিছু বলতে না দিয়ে সিমি বলল, ঠিক আছো বললেই হলো? কতটা কেটে গেছে? অনেক কষ্ট হচ্ছে নিশ্চয়ই। দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। আরে দরকার নাই, ঠিক আছে বললাম তো আমি। আর তুই এখানে কেন? তাহেরা বেগম বললেন, আমার সাথে আসছে। তোর কোনো সমস্যা? প্রিয় মার কিছু বলে না। তারা বেগম দ্রুত ফার্স্ট এড বক্স এনে দেয়। সিমি তা এক প্রকার ছিনিয়ে নিয়ে নিজেই ব্যান্ডেজ করতে শুরু করলো। প্রিয় মার কিছু বলল না। প্রিয়তা সিমির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, দরদ দেখো, যেন ওইটা ওর জামাই। ঢং দেখলে দেয়ালে মাথা ঠুকে দিতে মন চায়। যত সব। তনিমা পাশে থাকায় প্রিয়তার বিড়বিড়গুলো স্পষ্ট শুনতে পায়। ফিক করে হেসে দেয়। সবাই তনিমার দিকে তাকায়। রাতের ডিনার সেরে ল্যাপটপ নিয়ে বসেছে শিশির। অফিসের কিছু কাজ বাকি আছে, তা কমপ্লিট করবে। এর মধ্যে রুমে আসে অনিমা। চোখে মুখে মলিনতার ছাপ, চোখের নিচে কালো দাগ স্পষ্ট। অনিমা এসে শিশিরের সামনে দাঁড়ায়। শিশির ল্যাপটপে মুখ গুজিয়ে বলে, কিছু বলবে? অনিমা জবাবে চুপ থাকে। শিশির অনেকক্ষণ পরে উত্তর না পেয়ে মুখ তুলে তাকায়। অনিমার চোখের কোণে জল দেখে কিছুটা চমকায়। বলে, কি হয়েছে? কান্না করতেছো কেন? অনিমা কান্না করা অবস্থাতে হাসে। চোখ মুছে ভীষণ শীতল কণ্ঠে বলে, আপনার কাছে কিছু চাইলে দিবেন শিশির ভাই? শিশির এবারও খানিকটা চমকায়। মেয়েটা তো এভাবে বলে না, আজ হঠাৎ কি হলো? শিশিরকে কিছু ভাবতে দেখে অনিমা হেসে বলে, অন্যায় কিছুই আবদার করব। শিশির কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে নড়ে চড়ে বসে। তারপর বলে, কি চাও? অনিমা ভীষণ আকুতির সুরে বলে, আমাকে একটাবার জড়িয়ে ধরবেন শিশির ভাই? শিশির অবাকের শেষ পর্যায়ে। এতগুলো দিন বাদে অনিমা এমন কিছু চাইবে তা সে কল্পনাই করেনি। তাদের বিয়ের 6 মাস পার হলেও কখনো এক বিছানায় ঘুমানি। যথেষ্ট দূরত্ব ছিল দুজনের। সেখানে আজ অনিমার এমন চাওয়া অবশ্যই ভাবনার বিষয়। শিশিরকে অনেকক্ষণ চুপ থাকতে দেখে অনিমা ধরে আসা গলায় বলে, প্লিজ, শুধু একবার। শিশির আর কিছু বলল না। এতদিন পর মেয়েটা কিছু চেয়েছে, সে না হয় দিক। তাদের মধ্যেও তো পবিত্র সম্পর্ক, অথচ কত কত দূরত্ব। শিশির ল্যাপটপ ছেড়ে উঠে আসে। অনিমার কাছাকাছি দাঁড়াতেই অনিমা ছলছল দৃষ্টিতে তাকায়। শিশির নিজেই কাঁপা কাঁপা হাতে নিজের সাথে জড়িয়ে নেয় অনিমাকে। অনিমা ভীষণ শক্ত করে আঁকড়ে ধরে তাকে। ঠোঁট চেপে কান্না আটকায়, তবুও চোখ থেকে পানি পড়ে শিশিরের টি শার্ট ভাসিয়ে দেয়। শিশির কিছু বলে না। অনিমা নিজেই একসময় ছেড়ে দেয়। তারপর শিশিরের সামনে দাঁড়িয়ে পা উঁচু করে কপালে ঠোঁট ছোঁয়। শিশির কিছু বলতে গিয়েও চুপ থাকে। অনিমা কেমন করে হেসে বলে, ধন্যবাদ, এখন আপনি কাজ করুন, আমি আসি, বলেই চলে যায়। অনিমার হঠাৎ এহেন আচরণ হজম করতে পারে না শিশির। কি এমন হলো? এতদিনের সব ঘৃণা উগলে আজ ভালোবাসার ছোঁয়া কেন? শিশির ভাবতে পারল না। মাথা চেপে বসে রইল। গভীর রাতে ঘুম নেই প্রিয়তা আর তনিমার চোখেও। দুজনেই চুপ করে বসে আছে বেলকনিতে। সারাদিন সব কিছু হজম করে থাকলেও এই রাতটা ভীষণ প্যারা দেয়। রাত আসলে সব স্মৃতি ক্ষত একসাথে জড়ো হয়। প্রিয়তাকে চুপ করে থাকতে দেখে তনিমা কি মনে করে বলে, একটা গান শোনা তো প্রিয়। প্রিয়তা ভ্রুকুচকে তাকিয়ে বলে, আমার ঠেকা পড়ছে এত রাতে তোরে গান শোনাবো? আরে এমন করিস কেন, শোনা না প্লিজ প্লিজ প্লিজ। প্রিয়তা আর কিছু বলে না, গিটার ছাড়াই গান ধরে। তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার শুদ্ধ সময়টাকে ধরে রেখে। স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি? আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। গান শেষ করতেই তনিমা হাততালি দিয়ে বলে, বাহ বাহ, তোর কাওয়ার মতো গলা দিয়ে এত সুন্দর গান। যাক, ভালোই গেয়েছিস, যদিও কাওয়ার কা কা মনে হয়েছে, তবুও ঠিক আছে। কথা বলতে দেরি, কিন্তু তনিমার পিঠে মার পড়তে দেরি না। সামনের বিল্ডিং থেকে পুরোটাই প্রিয়ম দেখল। চোখ বুজে শ্বাস নিয়ে প্রিয়তার দিকে তাকায়। মেয়েটাকে তার লাগবেই। এই টুনটুনি ছাড়া তার বাচ্চাটা অসম্ভব প্রায়। আকাশের দিকে তাকিয়ে দেখে পুরো চাঁদ উঠেছে। চোখ বন্ধ করে চাঁদের দিকে তাকিয়ে বলে, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। প্রিয়তা তনিমাকে মায়ের দিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকে। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে,
আচ্ছা তনু, জীবনকে যদি আরেকটা সুযোগ দিই তাহলে কি খুব ভুল হবে? তনিমা তখন পিঠে হাত বোলাতে ব্যস্ত। প্রিয়তার কথায় হাত থেমে যায়। অবাক চোখে বলে, কি বললি? আবার বল। প্রিয়তার রাগে চোখে তাকায় তার দিকে। তনিমা আরও একটু এগিয়ে আসে প্রিয়তার কাছে। তারপর কপালে গালে হাত দিয়ে বলে, তোর শরীর ঠিক আছে বোন? প্রিয়তা রাগী কণ্ঠে বলে, তোর সাথে সিরিয়াস কথা বলার থেকে কুত্তার সাথে বলা ভালো, সর। তনিমা হেসে বলে, তোর ভাইও কিন্তু কুত্তার চেয়ে কম না, যা ওর কাছে গিয়ে সিরিয়াস কথা বল। প্রিয়তা জবাবে কিছু বলে না, চোখ বন্ধ করে থাকে। তনিমা প্রিয়তার মুখের দিকে তাকিয়ে বলে, অনেক দিন পর ভালো একটা ডিসিশন নিয়েছিস, তার সুযোগটা কাকে দিচ্ছিস? প্রিয়তা সামনের দিকে তাকিয়ে বলে, তোর কি মনে হয়? তনিমা কিছুক্ষণ চুপ করে প্রিয়তা চোখের দিকে তাকায়, দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে অবাক সুরে বলে, প্রিয়ম ভাই? প্রিয়তা নিঃশব্দে হাসে। তনিমা অবাক হয়েই বলে, তার মানে তুই সব... আমাকে কি তোর গাধা মনে হয়? যেখানে কোনো ছেলে তাকালো মেয়েরা বুঝতে পারে সে কোন দৃষ্টির দিকে তাকিয়ে আছে, সেখানে আমি এত কিছুর পরও বুঝবো না? হ্যাঁ, প্রথমে ভাবতাম হয়তো আমাকে স্বাভাবিক করার জন্য উনি এত কেয়ার করেন, এত কিছু করেন। কিন্তু সেদিন আমার ধারণা প্রথম বদলে গেছে যেদিন শিশির ভাইকে দেখে উনি ভীষণ রেগে গেছিল। সেই দিন থেকে কিছুটা সন্দেহ হলেও পাত্তা দিতাম না। কিন্তু আজ ভার্সিটিতে যা যা হলো তারপর আমি 100% শিওর আমার প্রতি ওনার প্রখর অনুভূতি আছে। তোর কি মনে হয়? তনিমাও হাসে। সেও তো বুঝে প্রিয়ম ভাই প্রিয়তাকে অনেকটা ভালোবাসে, কিন্তু প্রিয়তার রাগ করবে ভেবে কিছুই বলতো না। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি ভাবতাম তুই কিছুই বুঝিস না, এত কিছু বুঝেও চুপ থাকতি কেন? প্রিয়তা মলিন হেসে বলে, কিছু কিছু সময় বুঝেও অবুঝ হয়ে থাকতে হয়। যে কারণে শিশির ভাই আমাকে ছেড়েছে, ঠিক একই কারণে যদি প্রিয়ম ভাইও আমাকে কখনো ছেড়ে দেয়। তনিমা চমকে তাকায়। প্রিয়তার চোখ ততক্ষণে ঝাপসা হয়ে গেছে। অতীত বড্ড পোড়ায়। এই অতীতের জন্য সে কত রাত ঘুমহীন কাটিয়েছে। তনিমা জড়িয়ে ধরে প্রিয়তাকে, বলে, সবাই এক না, তুই নিজেকে একটা বার সুযোগ দিয়ে দেখ। তাছাড়া প্রিয়ম ভাই তোকে ভীষণ ভালোবাসে রে। অতীতটা ভুলে বর্তমান আঁকড়ে ধর। নতুন সূর্যের নতুন ভোরের অপেক্ষা কর। প্রিয়তাও তনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেক তো হলো অতীতের মাপকাঠি, এবার না হয় বর্তমানটা নিয়ে একটু ভাবা যাক। তাছাড়া অতীতে যে তার প্রিয়, বর্তমানে সেই মানুষটাই তার বোনের স্বামী। তাকে নিয়ে অনুভূতি রাখা শুধু ভুল না, চরম অন্যায়। ওরা যেভাবে পবিত্র সম্পর্কে জড়িয়েছে, তো ওরা না হয় ওদের মতো সুখী থাক, আর সে না হয় এবার নতুন কিছুর অপেক্ষা করুক। নতুন দিন, নতুন অনুভূতি আর নতুন সম্পর্কের অপেক্ষায় থাক। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় শিশিরের। লাফিয়ে উঠে বসে। আজ হঠাৎ অ্যালার্ম কেন? পুরো রুমে চোখ বুলিয়ে দেখে অনিমা নেই। উঠে ওয়াশরুমও চেক করে। অনিমা তো সকালে উঠলেও বের হয় না, তার মাকে দিয়ে ইচ্ছে করে সব কাজ করায়। শিশির রুমের দরজা খোলা দেখে বাহিরে আসে। কিচেনে এসে দেখে অনিমা নেই। পুরো বাড়ি খুঁজেও সে অনিমার খোঁজ পায় না। চিন্তার রেখা কপালে ফুটিয়ে নিজের মায়ের দিকে এগিয়ে আসে। শিলা বেগম তখন রান্না ব্যস্ত। পেছন থেকে শিশিরের গলা পেয়ে তিনি ছেলের দিকে তাকান। ছেলে হঠাৎ কিচেনে কেন? ভাবতে ভাবতেই শিশির জিজ্ঞেস করে, অনেকে দেখেছ? শিলা বেগম বিরক্তির ছাপ ফুটিয়ে তোলেন কপালে। বলে, সে মেয়ে এতদিনে কখনো রান্নাঘরের আশেপাশে এসেছে? অনিমা পুরো বাড়ির কোথাও নেই। কথাটা কানে যেতেই পিলে চমকে ওঠে শিলা বেগমের। অবাক চোখে বলে, কোথাও নেই মানে কি? আমি তো সেই কোন সকালে উঠেছি, ওকে তো কোথাও দেখিনি। চিন্তাটা আরও প্রখর হয় শিশিরের। শিলা বেগমকে কিছু না বলে নিজে রুমের দিকে এগিয়ে যায়। ফোন হাতে নিয়ে কল দেয় অনিমার মায়ের কাছে। সেখানেও যায়নি শুনে আরও বেশি চিন্তা পড়ে যায়। মেয়েটা গেল কই? এদিক ওদিক পাচারি করতেই নজর যায় টেবিলে চাপা দেওয়া একটা কাগজের উপর। সন্দেহবশত এগিয়ে যায় সেদিকে। কাগজটা হাতে নিতেই থমকে যায়। অনিমার হাতের লেখা চিনতে বেগ পেতে হয়নি। ছোট ছোট অক্ষরে লেখা, শিশির ভাই। আমি আজও আপনাকে শিশির ভাই বলেই সম্বোধন করলাম। আপনার আর আমার সম্পর্ক স্বামী স্ত্রীর হলেও কখনোই আমরা স্বামী স্ত্রীর মতো থাকিনি। সবসময় একটা দূরত্ব ছিল। আজ সব দূরত্ব খুইয়ে আপনাকে আর আপনার পরিবারকে মুক্তি দিয়ে আমি চলে যাচ্ছি। আপনাকে ভালোবাসতাম ঠিকই, তবে আপনাকে পাওয়ার লোভ আমার ছিল না। যখন বিয়ের জন্য আপনি এত কিছু করলেন, তখন হঠাৎ করেই স্বার্থপর হয়ে উঠলাম। ভুলে গেলাম ছোট বোনের কথা। যাকে এত ভালোবেসেছি তার ভালোবাসায় আমি কেড়ে নিলাম। তার ছোট মনটা ভেঙে গুঁড়িয়ে দিলাম। তার আকাশ সমান ভালোবাসা, স্বপ্ন সবটা শেষ করে দিলাম। এটা ভাবলেও আমার কী যে যন্ত্রণা হয় বলে বোঝানো যাবে না। হ্যাঁ, আমি দোষী, আর আমি নিজের কাজে ভীষণ লজ্জিত, অনুতপ্ত। তাই নিজের শাস্তিটা নিজেই নিলাম। চাইলেই আপনার সাথে সংসার করতে পারতাম, কিন্তু তাতে যে... যাক, ছাড়েন সেসব। ভালো থাকবেন সব সময়। প্রিয়তার মতোই আপনিও আমার আপনিময় বিরহ।
আমি আমার বিরহ নিয়েই সুখী হব। অনিমা। শিশির স্তব্ধ। অনিমা সত্যিই তাকে ছেড়ে চলে গেছে? মেয়েটা তাকে অনেকটাই ভালোবেসেছে, কিন্তু বরাবর সে তাকে অবহেলা করে গেছে। সম্পর্কের মর্যাদা তো রাখেনি, তাহলে অনিমা তার সাথে থাকবে কেন? শিশির চিঠিটা হাতেই এগিয়ে যায় রান্নাঘরের দিকে। ততক্ষণে শিলা বেগম চেঁচামেচি শুরু করেছে। চেঁচাচ্ছে আর বলছি, এই মেয়েকে বউ করে নিয়ে আসাই জীবনের চরম ভুল। ভেবেছিলাম শান্তশিষ্ট লক্ষ্মী একটা মেয়ে, লক্ষ্মীর লটাও নেই। এর থেকে ঢের গুণ ভালো ছিল প্রিয়তা। ওকে বউ করে আনলেও শান্তি পেতাম। শিশির মায়ের কথা শুনে তার ছেলে সুরে হাসে, পেছন থেকে বলে, প্রিয়তা তোমার চক্ষু বিষ ছিল, তাই ওকে তাড়িয়েছ, আর এখন অনিমা তোমার চক্ষু বিষ? চিন্তা করো না, তোমার আর তাড়াতেও হবে না, ও একাই চলে গেছে। জীবন কত বৈচিত্র্যময়। একজন নতুন ভোরের অপেক্ষা করলো নতুনভাবে সব শুরু করবে বলে, আরেকজন নতুন ভোরের অপেক্ষা করলো সব ছেড়ে যাবে বলে। জীবন তো এমনই, কেউ নতুনভাবে সব শুরু করে, ভালোবাসা খুঁজে নেয়, আর কেউ সব ছেড়ে চলে যায়, ভালোবাসার মানুষকে ছেড়ে যায়। কেউ পরিস্থিতির জন্য তো, কেউ ইচ্ছে করে। স্নিগ্ধ সকালের বাতাসে মন ফুরফুরে হয়ে যায় প্রিয়তার। সকালটাও যেন তাকে নতুন জীবনের জন্য শুভকামনা দিচ্ছে। উল্টাপাল্টা চিন্তা করে নিজের মাথায় গাঁটটা মারে। চোখ বন্ধ করে বাতাস অনুভব করতে থাকে। কিছুক্ষণ যেতেই তনিমার ডাক, প্রিয়তা আসছি বলেই ছাদ থেকে নেমে যায়। লিভিং রুমে আসতেই দেখে সেখানে উদয়, তনিমা, প্রিয়ম আর সিমি বসে আছে। সিমিকে দেখিয়ে চোখ মুখ কুচকালো প্রিয়তা। সবসময় এই মেয়েটার কেন থাকতেই হবে? এত সুন্দর মুডটা ঠাস করে অফ হয়ে গেল। কেন যেন এই সিমিকে তার সহ্যই হয় না, অকারণেই। প্রিয়তা এগিয়ে আসতেই প্রিয়ম ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকায়। তারপর কিছু না বলে প্রিয়তার হাত ধরে। প্রিয়তা হকচকিয়ে যায়, চমকে তাকায় প্রিয়মের দিকে। প্রিয়ম পাত্তা না দিয়ে বলল, উদয়, তুই সিমি আর তনিমাকে নিয়ে গাড়িতে যা, আমরা আসছি। সিমির মুখটা মলিন হয়ে গেল, কিন্তু উদয় আর তনিমা মিষ্টি করে হাসলো। উদয় উঠতে উঠতে বলল, ওকে সাবধানে আসিস। তনু আয়, সিমি আপু আসো। সিমি হাসার চেষ্টা করে কয়েকবার পলক ফেলে প্রিয়ম আর প্রিয়তার ধরে থাকা হাতটার দিকে তাকালো। তারপর নিঃশব্দে চলে গেল। প্রিয়তাকে কিছু বলতে না দিয়েই প্রিয়ম তার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে আসে। এতক্ষণে মুখ খোলে প্রিয়তা, বলে, আজ হঠাৎ বাইকে যাব কেন? সার্কাস দেখাতে। প্রিয়মের তারা উত্তরে ভেঙচি কাটে প্রিয়তা। লোকটা আগে কত ভালো ছিল, আর এখন গম্ভীর প্যাট মোটা একটা বিড় করে প্রিয়মের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। প্রিয়ম সব শুনে নিঃশব্দে হাসে। তারপর গাড়ির হর্ন দিয়ে বোঝায় যে অনেক আমার গোষ্ঠী উদ্ধার করছেন, এখন ওঠেন। প্রিয়তা উঠে পড়ে, বাইকে উঠে বলে, আমরা কই যাব? উগান্ডায়। রাগে আর প্রিয়তা কিছু জিজ্ঞেস করে না। প্রিয়ম বাইক স্টার্ট দেয়, শো করে চলে আসে ভার্সিটিতে। প্রিয়তা ভ্রুকুচকে তাকিয়ে বলে, আসলেন তো সেই বাইকেই, তাহলে শুধু শুধু কেন বাইক নিলেন? তোর কোনো সমস্যা? প্রিয়তা কিছু বলে না। একে কিছু বলে লাভ নেই, চুপচাপ নেমে নিজের ক্লাসের দিকে যেতে থাকে। হুট করেই সামনে সাদাব এসে দাঁড়ায়। চমকে ওঠে প্রিয়তা। সাদাব হেসে বলে, ভয় পাইছো? প্রিয়তা কিছু না বলে সাদাবের মুখের দিকে তাকায়। তারপর বলে, আমার ক্লাস আছে ভাইয়া, আসছি। প্রিয়তা 2 পায়ে গতিই সাদাব বলে, প্রিয়মের সাথে জড়াজড়ি করে আসতে তোমার সমস্যা হয় না, আর আমি সামনে আসলেই তোমার যত বাহানা। প্রিয়তা থেমে যায়। তারপর সাদাপের মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমি প্রিয়ম ভাইয়ের সাথে জড়াজড়ি করে আসবো না কি করব তা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আর যখন বুঝুনি আমি আপনাকে ইগনোর করি তখন আসেন কেন কথা বলতে? সাদাপের মুখটা মুহূর্তেই থমথমে হয়ে যায়। প্রিয়তা আর না দাঁড়িয়ে নিজের ক্লাসের দিকে চলে যায়। প্রিয়তা যেতেই হাজির হয় প্রিয়ম, রিমা, নিতু, নোমান আর স্বামী। প্রিয়ম শান্ত কণ্ঠে বলে, প্রিয়তার পেছনে পড়ে আছিস কেন? সাদাব বাঁকা হেসে বলে, তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস আর আমি তোরটা, সিম্পল। প্রিয়ম দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকায়। সাদাব প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে আছে, তাকে যাই বলুক বুঝবে না আর। রিমা বলে, সাদাব তুই কিন্তু সত্যিটা না জেনে ওকে দোষ দিচ্ছিস। সাদাব গায়ে মাখে না সে কথা, নিজের মতো চুপচাপ চলে যায়। প্রিয়তা ক্লাসে আসতেই তনিমা চেপে ধরে, ওরা আলাদা আসলো কেন? প্রিয়ম কি ওকে প্রপোজ করেছে নাকি? মানে যত প্রশ্ন আছে সব করতেছে। প্রিয়তার চোখ গরম করে দিয়ে বলে, তুই চুপ করবি এবার? সাইমা এতক্ষণ চুপচাপ এদের দেখছিল, এবার ভ্রুকুচকে বলে, ব্যাপার কি তোদের? তনিমা বলে, অনেক কিছু দোস্ত। মানে? তনিমা কিছু বলার আগেই প্রিয়তা বলে, আরে কিছু না, ওর কথায় কান দিস না। তনিমা গাল ফুলিয়ে বসে থাকে। সাইমা সন্দেহের চোখে তাকায় প্রিয়তার দিকে। প্রিয়তা জোর করে হেসে প্রসঙ্গ পাল্টিয়ে বলে, আচ্ছা তুই কি প্রিয়ম ভাইকে চিনিস? সাইমা বুঝে প্রিয়তা প্রসঙ্গ পাল্টাচ্ছে, তাই সেও আর না ঘেটে বলে, হ্যাঁ চিনব না কেন, আমি তো এই কলেজেই পড়ছি। মানে আমাদের ভার্সিটিতে তো কলেজ প্লাস ভার্সিটি, তো আমি আগে থেকেই এখানে পড়ি।
আমি যখন অ্যাডমিট হই তখন প্রিয়ম ভাইয়ারা অনার্স 3য় বর্ষ। প্রিয়ম ভাইয়ার গ্যাং তো ফেমাস, বিশেষ করে সাদাব ভাই আর প্রিয়ম ভাইয়ের বন্ধুত্বের জন্য। আমি তো ওনাদের ফ্রেন্ডশিপ দেখেই ফিদা। প্রিয়তা ভ্রুকুচকে তাকায়। এত ভালো বন্ধুত্ব, অথচ এখন ওনাদের সম্পর্ক এমন কেন? প্রিয়তার ভাবনার মাঝেই সাইমা বলল, কিন্তু মাঝখানে সাদাব ভাইয়ের গার্লফ্রেন্ড মারা যাওয়ার পর থেকে প্রিয়ম ভাই আর সাদাব ভাইয়ের সম্পর্ক বদলে গেছে। কথাটা বলতে গিয়ে সাইমার গলা কেঁপে কেঁপে উঠল। তা লক্ষ্য করে তনিমা বলে, এই কথাটা বলতে তোর গলা কাঁপলো কেন? আরে না, কিছু না, বল বল, তাড়াতাড়ি বল। তনিমা আর প্রিয়তার জোড়াজুড়িতে সাইমা বলল, ঠিক আছে, বলতেছি। তনিমা আর প্রিয়তা মনোযোগী দর্শকের মতো সাইমার দিকে তাকিয়ে আছে। সাইমা অন্যদিকে তাকিয়ে ধীরে বলল, আমি যখন প্রথম সাদাব ভাইকে দেখি তখনই ক্রাশ খাইছিলাম। প্রিয়ম ভাইয়ের ওপর অনেক মেয়ে ক্রাশ খাইলেও আমার ভালো লাগলো সাদাব ভাইকে। কিন্তু উনি একটা আপুকে অসম্ভব ভালোবাসতেন, তাই কোনো মেয়েকেই পাত্তা দিতেন না। আমি ভাবতাম উনি শুধুই আমার ক্রাশ, কিন্তু কখন যে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেছে নিজেও বুঝিনি। ওনাকে আপুটার সাথে দেখলেই আমার ভীষণ কষ্ট হতো, কিন্তু তবু আমি ওনার কাছে নিজেকে প্রকাশ করিনি, কারণ আমি ওনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি। আমি সরে যাওয়াই ভালো। এরপর 1.5 বছর পরেই হঠাৎ শুনলাম আপুটা মারা গেছে। তখন আমি নিজেই স্তব্ধ হয়ে গেছিলাম। সাদাব ভাই তো পাগল হয়ে গেছিল রীতিমতো। তখন থেকে ওনার আর প্রিয়ম ভাইয়ের মাঝে মিল নেই, কেমন শত্রু শত্রু ভাব। প্রিয়তা আর তনিমা দমে যায়। তনিমা নিজেও তো এই একপাক্ষিক ভালোবাসার বিরহ নিয়ে আছে। সে তো খুব ভালোভাবে জানে এই বিরহটা কত কষ্টের। সবাই বলে একপাক্ষিক ভালোবাসাতেই মানুষ সুখী, কিন্তু এটা ভুল। হয়তো মানুষ একপাক্ষিক ভালোবাসায় হারানোর ভয় পায় না, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্যের পাশে দেখে নিজের ভিতরের ক্ষত গভীর করে। ভালোবাসার মানুষকে না পাওয়ার আক্ষেপে পড়ে সাইমা নিজেকে সামলে হেসে বলে, শুধু যে সাদাব ভাই একটা মেয়েকে অসম্ভব ভালোবাসে এমন না, কিন্তু প্রিয়ম ভাইও কিন্তু একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতেন এবং সম্ভবত এখনও বাসে। পুরো ক্যাম্পাস জানে এটা। চমকে তাকায় প্রিয়তা আর তনিমা। তনিমা অবাক হয়ে বলে, মানে আবার কি? আমি তো সেই প্রথম থেকে শুনতেছি প্রিয়ম ভাই বুকড, মানে উনি নাকি কাকে ভীষণ ভালোবাসে, তবে ক্যাম্পাসের কেউ সেই মেয়েকে চেনেও না, জানেও না। প্রিয়তা কেমন করে যেন হাসে। সেই 2 বছর আগে তো প্রিয়তা ছিল না প্রিয়মের লাইফে। তার মানে কি প্রিয়ম অন্য কাউকে ভালোবাসে? তার এত কেয়ার, এত রাগ শুধু এমনিতেই? রাতে ভাবা তার নতুন স্বপ্ন, নতুন জীবন মুহূর্তে নিভে যায়। তনিমা তাকিয়ে থাকে প্রিয়তার দিকে। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যায় 3 জন। প্রিয়তা আর সাইমা ক্যান্টিনের ভেতরে যায়। তনিমাকে নোমান ডাকে বলে সে সেখানেই দাঁড়ায়। নোমান হাসি মুখে কাছে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কেমন আছো? তনিমার যা স্বভাব তাতে সে প্রশ্নের উত্তর না দিয়ে ভ্রুকুচকে বলে, ডাকলেন কি, কেমন আছে জিজ্ঞেস করার জন্য? না, তোমার সাথে কথা বলতেই আসলাম। ও আচ্ছা, বললে না কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তোমাকে একটা কথা জিজ্ঞেস করেন? নোমান আমতা আমতা করে বলে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? তনিমা ভ্রুকুচকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নোমানের। তারপর সরাসরি বলে, কেন, না থাকলে প্রেম করবেন না কি আমার সাথে? নোমান থতমত খায়। এ মেয়ে তো ডেঞ্জারাস। কাশি দিয়ে গলা পরিষ্কার করে কোনো রকম বলে, তুমি যাও তো, বলেই চলে যায়। তনিমা ভিঞ্চি কেটে এগোতে নিলে কোথা থেকে উদয় এসে হাজির হয়। থতমত খায় তনিমা। মানে ভুল টাইমে এই ছেলে এখানে কেন? আজীব। তনিমা কিছু বলতে যাবে তার আগে উদয় দাঁতে দাঁত চেপে বলে, ওর সাথে তোর কি? তনিমা ঢোক গেলে। উদয়কে সে ভীষণ ভয় পায়। রেগে গেলে চর থাপ্পড়ও মেরে দিতে পারে, তাই ভয়ে ভয়ে বলে, উনি ডাকছিল তাই। কেউ ডাকলেই তোর আশা লাগবে? এক থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেব। তনিমা মিনমিন করে বলে, এক থাপ্পড়ে দাঁত পড়ে না। উদয় কিছু বলতে যাবে তার আগেই রিনি এসে হাজির হয়। তনিমা অদ্ভুতভাবে হেসে বলে, তুমি যার তার সাথে সারাদিন থাকতে পারো, আর আমি কারোর সাথে 2 মিনিট কথা বললেও দোষ? বেশ, আরও বেশি করে বলবো। পারলে আটকাও, দরকার পড়লে 10-12টা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো। তোমার কি? উদয় কিছু বলবে তার আগেই তনিমা গটগট করে চলে গেল। উদয় কটমট করে তাকায় তনিমার যাওয়ার দিকে, তারপর রিনির দিকে তাকায়। রিনি ভয়ে ঢোক গিলে বলে, আমার দিকে ওভাবে তাকাচ্ছিস কেন? আমি কি করছি? তুই তোর বয়ফ্রেন্ডের কাছে যা বোন, আমার সামনে থেকে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। বাস থেকে নেমে চুপচাপ ফুটপাত দিয়ে হাঁটতে থাকে অনিমা। নতুন শহর, নতুন জীবনে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে। তার ভুল অন্যায় সব থেকে নিজেকে সরিয়ে এনেছে। অ্যাড্রেস ঠিকমতো চেক করে বান্ধবীর বাসার দিকে রওনা দেয়। বাসার সামনে এসে কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় তানিয়া। তানিয়া অনিমাকে দেখে জড়িয়ে ধরে। অনিমা মলিন হাসে। তানিয়া বলে, তোর কোনো অসুবিধা হয়নি তো? অনিমা মাথা না। তারপর ভেতরে ঢোকে। তানিয়া একা থাকে ফ্ল্যাটে, তাই 2 জনের কোনো অসুবিধা নেই।
তানিয়ার দেখানো রুমে লাগেজ রেখে শাওয়ার নিয়ে নেয়। শাওয়ার শেষে জানালার ধারে দাঁড়িয়ে নিজের অতীতের হিসাব কষে নেয়। তারপর চোখ বন্ধ করে বলে, আমার জীবনে আর আপনার জায়গাটা নেই শিশির ভাই। প্রথমে যদি আপনাকে ফিরিয়ে দিতাম তাহলে হয়তো আজ আমার এমন দিন আসতো না। সময় দ্রুত চলে যাচ্ছে। কেটে গেছে বেশ কয়েকদিন। প্রিয়তা আর প্রিয়মের কেয়ারগুলোকে অন্যভাবে নেয় না, তবে আগের মতোই সিমির এত কেয়ার প্রিয়মের ওপর তা সহ্য করতে পারে না। সামনে নবীনবরণ উৎসব। প্রিয়ম উদয় ভীষণ ব্যস্ত। ভার্সিটির সিনিয়র হওয়ার সুবাদে সব কাজও তাদের ওপর। তনিমা ইচ্ছে করে নোমানের সাথে হেসে হেসে কথা বলে। উদয় দেখে আর রাগী চোখে তাকায়। তা অবশ্য পাত্তা দেয় না তনিমা। সাইমা যতটা সাদাফের কাছে নিজেকে প্রকাশ করতে চায়, সাদাফ ততটাই ইগনোর করে তাকে। ক্লাসে বসে আনমনে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল প্রিয়তা। বাইরে সব কাজ নিয়ে ছোটাছুটি করছে। প্রিয়মকেও দেখতে পাচ্ছে। হঠাৎ করে সবাই একদিকে ছুটে যাচ্ছে। হুট করে সবাই একদিকে দৌড়াচ্ছে দেখে প্রিয়তার খানিকটা সন্দেহ হয়। নিজের জায়গা থেকে উঠতে যাবে তখনই তনিমা ছুটে আসে। ব্যস্ত কণ্ঠে বলে, প্রিয়ম ভাইয়ের সাথে কারা যেন ঝামেলা শুরু করেছে, দ্রুত চল। প্রিয়তা কয়েক মিনিটের জন্য থমকায়। এই ছেলে আবার কার সাথে ঝামেলা শুরু করলো? প্রিয়তা আর তনিমা দ্রুত ছুট লাগা ক্যাম্পাসের দিকে। এসে দেখে অনেক ভিড় জমে গেছে, কিন্তু কেউ এগোচ্ছে না। প্রিয়তা আর তনিমা কোনো রকমে ঠেলে ঠুলে ভেতরে ঢোকে। অবস্থা বিগতিক দেখে বারবার প্রিয়মকে ডাকতে থাকে। এদিকে প্রিয়ম আর তিনটা ছেলের মধ্যে মারাত্মক রক্তারক্তি হয়ে গেছে। সেই মুহূর্তে ছুটে আসলেন ভিসি। ভিসিকে দেখে ঝামেলা থেমে যায়। প্রিয়মের মাথার এক কোণা বেয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। ভিসি এই অবস্থা দেখে রেগে জিজ্ঞেস করলেন, এটা কি তোমাদের গুন্ডামি করার জায়গা? এটা কলেজ ক্যাম্পাস ভুলে যাও নাকি তোমরা? অনেক হয়েছে তোমাদের গুন্ডামি, এবার নিজেদের গার্ডিয়ানকে ভার্সিটিতে আসতে বলো। আর প্রিয়ম, তোমাকে তো আমি ভদ্র ছেলে বলে জানতাম, তুমি এটা কি করলে? প্রিয়ম উত্তর দিল না। ছেলেগুলোকে সে যথেষ্ট মেরেছে, তবুও তার মন ভরেনি। পারলে জানে মেরে ফেলতো। একবার ঘাড় বাঁকিয়ে ছেলেগুলোকে আরেকবার প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তার কাতর মুখ দেখে হঠাৎ তার সব রাগ উধাও হয়ে গেল। প্রিয়তার কাতর মুখ দেখে তার কষ্ট হওয়ার কথা হলেও শান্তি অনুভব করলো। আস্তে আস্তে জায়গা ফাঁকা হতে শুরু করলো। প্রিয়তা এক প্রকার লাফিয়ে আসে প্রিয়মের কাছে। অস্থির গলায় বলে, কত কত রক্ত বের হচ্ছে। কি দরকার ছিল আপনার ঝামেলা করার? তাড়াতাড়ি এদিকে আসুন। প্রিয়মকে কিছু বলতে না দিয়ে প্রিয়তা প্রথমে ওনার এক সাইড দিয়ে ফেটে যাওয়া জায়গাটা চেপে ধরে। তারপর টেনে নিয়ে যায় ভার্সিটির সাথে থাকা ফার্মেসিতে। প্রিয়ম পুরোটা সময় নিশ্চুপ হয়ে শুধু প্রিয়তার দিকে তাকিয়েছিল। ব্যান্ডেজ করা শেষে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, কি সমস্যা আপনার? ঝামেলা করতে গেছেন কেন? তোর জন্য। প্রিয়তা ভ্যাবাচাকা খায়। তার জন্য মানে? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে প্রিয়ম হালকা হেসে বলে, কিছু না। কিন্তু তুই এত উতলা হচ্ছিস কেন? প্রিয়তা উত্তর না দিয়ে বলে, আজ আর ভার্সিটি থাকতে হবে না, বাড়ি চলুন। কাজগুলো কি তুই করবি? কাজ করার জন্য অনেক মানুষ আছে। বাই দ্য ওয়ে, আমার ভাইটা কই? এত কিছু হয়ে গেল আর ওর পাত্তা নেই। ও একটু বাইরে গেছে। প্রিয়তা আর কিছু বলে না। প্রিয়মের হাত ধরে টেনে নিয়ে আসে গেট পর্যন্ত। তারপর কল দেয় তনিমাকে। তনিমা রিসিভ করে গড়গড় করে বলে, কই গেলি তোরা? তোদের খুঁজে আমি হয়রান। প্রিয়ম ভাই ঠিক আছে তো? তোর আর খুঁজে লাভ নাই বোন, তুই উদয় ভাইয়ের সাথে চলে আসিস। আমি আর প্রিয়ম ভাই বাড়ি যাচ্ছি। তনিমার উত্তরের অপেক্ষা না করে খট করে কল কেটে দিল। তারপর প্রিয়মকে নিয়ে একটা রিক্সা নেয়। প্রিয়ম ভ্রুকুচকে তাকা প্রিয়তার দিকে, বলে, গাড়ি থাকতে রিক্সা কেন? শখ হয়েছে তাই? চুপ করে বসে থাকেন। একে তো মাথা ফাটাইয়া দুনিয়া উদ্ধার করতেছে, আবার বেশি কথা। তুই কি আমারে ধমকাচ্ছিস? না, ধমকাবো কেন? আপনারে তো আমি। আর কিছু না বলে মুখ ঘুরিয়ে বসে থাকে। প্রিয়ম নিঃশব্দে হাসে। ভালোবাসা তো কেবল শুরু। এদিকে তনিমা বেচারি আছে বিপদে। উদয় তার উপর রেগে থাকে বলে বরাবরই সে উদয়ের থেকে দূরে দূরে থাকে। এমনকি বাড়িতেও প্রিয়তা নয়তো তারা বেগমের পিছু পিছু ঘুরে, যাতে করে উদয় কিছু বলতে না পারে। কিন্তু এখন সে জমের হাতে একা পড়ল। হায় আল্লাহ, আজ তো তার কপালে শনি রবি সোম সব আছে। বসে বসে আল্লাহর নাম নিচ্ছে আর নখ কামড়াচ্ছে। সাইমা অনেকক্ষণ এসে পর্যবেক্ষণ করে বলল, একা একা কি বিড়বিড় করতেছিস ভূতের মতো? তনিমা একবার তাকায় সাইমার দিকে, তারপর আবার নখ কামড়াতে থাকে। সাইমাও নিজের মতো বসে গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। তনিমা ভ্রুকুচকে তাকায় সাইমার দিকে, বলে, তুই কি দেখিস? তোর নখ কামড়ানো। ধুর সর, কি হয়েছে বলবি তুই? বোন পড়ছি আজকা জমের হাতে। আজ আমার ইন্নালিল্লা নিশ্চিত। ক্লিয়ার করে ক। আরে ওই যে উদয় উগান্ডা, উনি আমাকে কাঁচা চিবাইয়া খাবে আজ। বোন রে, বাঁচা আমারে। বলতে বলতে উদয় হাজির। এসে সরাসরি তনিমার সামনের বেঞ্চে ওর দিকে হয়ে বসে। তনিমা ফাঁকা ঢোক গেলে সাইমা ঠোঁট চেপে হেসে বলে, আপনারা কথা বলেন, আমি আসতেছি। বলেই দৌড়। তনিমা মনে মনে সাইমার 14 গোষ্ঠী উদ্ধার করলো। তারপর দাঁত কেলিয়ে উদয়ের দিকে তাকাতেই উদয় দিল এক ছাড়ি। ভয়ে লাফায় উঠে তনিমা।
কাঁদো কাঁদো মুখ করে বলে, ধমকাচ্ছেন কেন ভাইয়া? আমার ভয় লাগে তো। তোর ভয়ের খেতায় আগুন, আজ তো সব সাহস আমি বের করে ছাড়বো, বলে হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। তনিমা সমানে বলে যাচ্ছে, ছেড়ে দাও ভাইয়া, আর জীবনে তোমার কথার অবাধ্য হব না। কে শোনে কার কথা? ধপাস করে গাড়িতে ফেলে উল্টো ঘুরে এসে বসে ড্রাইভিং সিটে। তনিমা ভয়ে চুপ হয়ে যায়। মনে মনে আল্লাহর নাম তো সে কখন থেকেই নিচ্ছে। ওদের সোজা গাড়ি চালিয়ে একটা শুনশান লেকের পাশে চলে আসে। অনেক দূরে দূরে এক দুটা মানুষ দেখা যাচ্ছে। তনিমা ভয়ে ভয়ে বলে, এমন শুনশান জায়গায় আনছো কেন? মেরে টেরে ফেলবা নাকি? উদয় আগে চোখে তাকায় তার দিকে, তারপর দাঁতে দাঁত চেপে সামান্য ঝুঁকে আসে তনিমার দিকে, বলে, নোমানের সাথে কি তোর? এত কিসের হাসাহাসি তোদের? তুই কোন সাহস ওর সাথে কথা বলিস? তনিমা ভয় পেলেও সাহস করে বলে, তুমিও তো রিনি আপুর সাথে কথা বলো, ইনফ্যাক্ট দুজনে রিলেশনশিপেও আছো, এতে আমি কি কিছু বলি? না তো। তাহলে তুমি কোন অধিকারে আমার ব্যাপারে নাক গলাও? উদয় কটমট করে বলে, অধিকার তাই না? অধিকার বলে হুট করেই করে বসে এক অনাকাঙ্ক্ষিত কাজ। তনিমা শকড ফ্রিজড। উদয় রাগ সব ঠোঁটের উপর ছাড়ে। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে একদম কাছে এগিয়ে আসে। একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দটাও শুনতে পায়। তনিমা তখনও শকড। এত দ্রুত সব হয়ে গেছে যে সবটাই তার মাথার উপর দিয়ে গেছে। উদয় ফিসফিস করে বলে, তোর উপর সব রকম অধিকার শুধু আর শুধু আমার, তুই পুরোটাই আমার। তনিমা কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রয় উদয়ের দিকে। উদয় মুচকি এসে দূরত্ব মিটিয়ে নিজের সাথে জড়িয়ে নেয় তনিমাকে। তারপর বলে, রিনি আমার জাস্ট ফ্রেন্ডে, বোকা মেয়ে। সেদিন তোর ওপর আমার ভীষণ রাগ অভিমান ছিল, তাই রাগের মাথায় ওকে গার্লফ্রেন্ড বলেছিলাম। তুই তো চাইলি নিজের অধিকার খাটাইতে পারতি। কেউ না তোর জিনিসের দিকে নজর দিলে তুই তার 12টা বাজাস। তাহলে তোর সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটার দিকে নজর দেওয়ার পরও চুপ করেছিলি কেন? নাকি আমাকে ভালোবাসিস না? উত্তরে শক্ত করে জড়িয়ে ধরে তনিমা। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তার বিরহ কাটার পালা। সে এখন ভালোবাসার সুখটা অনুভব করবে। উদয় প্রশান্তির হাসি এসে তনিমার কপালে নিজের ওষ্ঠ ছোঁয়ায়। রাতের বেলায় গা কাঁপিয়ে জ্বর আসে প্রিয়মের। জ্বরে বিছানা থেকে উঠতে অবধি পারছে না, ভুল ভাল বকে যাচ্ছে। তাহেরা বেগম টেনশনে পাগল হওয়ায় জোগাড়। একবার এদিকে দৌড়াচ্ছে তো একবার ওদিকে। মাথায় ব্যান্ডেজের কারণে জলপট্টিও দিতে পারছে না। কোনো রকমে হালকা করে কাপড় ভিজিয়ে মুছিয়ে দিচ্ছে। প্রিয়ম একটু ঘুমোতেই তিনি ছুট লাগালেন বোনের কাছে। বাড়ির পাশাপাশি হওয়ায় সময় লাগে না। তাহেরা বেগম যাওয়ার পরপরই পিটপিট করে তাকায় প্রিয়ম। আস্তে করে উঠে ঢুলতে ঢুলতে ব্যালকনির দিকে যায়। ব্যালকনিতে গিয়ে দেখে প্রিয়তা নেই। মুহূর্তে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দেয় সে। ওখানে হাত পা ছড়িয়ে বসে পড়ে। তারা বেগম আর প্রিয়তাকে সাথে নিয়ে এসে দেখে প্রিয়ম রুমে নেই। ব্যালকনিতে চেক করতে গিয়ে দেখে ওখানে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে হাত পা ছড়িয়ে বসে আছে। প্রিয়তা এই দুশ্চিন্তার সময়ও নিঃশব্দে হেসে দেয়। লোকটা মাঝে মাঝে বাচ্চাদের মতো করে। সবাই মিলে প্রিয়মকে ধরে রুমে আনে। প্রিয়ম খেয়াল করেনি প্রিয়তাকে। নিজের মায়ের কোলে মুখ গুজে দিয়ে বলে, আম্মু আমি ওর কাছে যাব। দেখো না ও নাই, আসতেছে না, পচা মেয়ে। প্রিয়তা ভ্রুকুচকে তাকায়। এত বড় ছেলে এমন বাচ্চাদের মতো করে কথা বলতেছে, আর কাকে পচা বলতেছে? তাহেরা বেগম ছেলেকে শান্ত করতে বলে, আচ্ছা বাবা চলে আসবে, চিন্তা করো না। প্রিয়তা জিজ্ঞেস করে, খালামণি উনি এমন বাচ্চাদের মতো করে কথা বলতেছে কেন? তাহেরা বেগম মুচকি হেসে বলে, আমার ছেলেটার জ্বর হলে ও এমন বাচ্চা হয়ে যায়, কি বলে না বলে নিজেই জানে না। প্রিয়তা হাসে। তাহেরা বেগম আর তারা বেগম অনেকক্ষণ প্রিয়মের কাছে থেকে তারপর প্রিয়তাকে কিছুক্ষণ থাকতে বলে একটু বাইরে যায়। প্রিয়তা আস্তে করে প্রিয়মের পাশে বসে। তারপর ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলে খপ করে হাত ধরে ফেলে প্রিয়ম। প্রিয়তা চমকে ওঠে। প্রিয়ম হাত আঁকড়ে ধরে মুখে দেখে তাকায়। মিষ্টি করে হেসে মাথাটা চট করে প্রিয়তার কোলের ওপর দেয়। মুখ গুজে দেয় পেটের কাছে। সব কিছু এত দ্রুত হয়ে গেছে যে প্রিয়তা শকড। কী করবে বুঝতে পারে না। প্রিয়ম শক্ত করে ধরে আছে, ছাড়াতেও পারছে না। প্রিয়ম ফিসফিস করে বলে, এতগুলো ভালোবাসি প্রিয়, তুই শুধু আমার টুনটুনি আর কারণ না, একদম না। আজকে ভার্সিটিতে নবীনবরণ উৎসব। সুন্দর করে সাজানো হয়েছে সবটা। যার যার মতো সবাই ভীষণ ব্যস্ত। প্রিয়ম উদয় সকাল সকাল চলে এসেছে। সাথে আছে রিমা, নিতু, নোমান আর স্বামী। সাদাব থাকলে খুব একটা গুরুত্ব দিচ্ছে না কোনো কাজেই। স্বামীরা মারা যাওয়ার পর থেকেই সে বেপরোয়া হয়ে উঠেছে। প্রিয়ম মাঝখানে জ্বরে কাবু থাকলেও দুদিনই সুস্থ হয়ে গেছে। উদয় আর তনিমার প্রেম ঝগড়া একসাথে চলতেছে। ভার্সিটির প্রায় সব ছেলেরাই নীল পাঞ্জাবি আর সাদা পাজামা, আর মেয়েরা নীল শাড়ি। প্রিয়তা আর তনিমা এখনও ভার্সিটি আসেনি। তনিমা রেডি হয়ে বসে আছে, কিন্তু প্রিয়তার পাত্তা নাই। তাই নিজে উঠে প্রিয়তার রুমের দিকে যায়। গিয়ে দেখে প্রিয়তা শাড়ি হাতে নিয়ে বসে আছে। তনিমা এই অবস্থা দেখে দেয় এক ধমক।
প্রিয়তা লাফিয়ে উঠে, তারপর বলে, এক থাপ্পড় দিব ইডিয়েট মেয়ে, এরকম কেউ করে? তুই আগে বল, তুই শাড়ি না পরে শাড়ি হাতে নিয়ে কী করছিস? শাড়ির মুখ দেখতেছি। শাড়ির মুখ নাই যে দেখবি? রেডি হোস নাই কেন বল? প্রিয়তা আমতা আমতা করে বলে, মানে আমি না গেলে হয় না রে? তনিমা ভ্রুকুচকে বলে, প্রিয়ম ভাইয়ের মার খাওয়া শখ হয়েছে তোর? আরে ধুর, আমার যেতে ইচ্ছা করতেছে না। তনিমা প্রিয়তার হাত থেকে শাড়ি নিয়ে প্রিয়তাকে তুলতে তুলতে বলে, ওর তাড়াতাড়ি, দেরি হলে খবর আছে আমাদের। প্রিয়তা নাক মুখ কুচকে বলে, তোর তো জামাই আছে, না গেলে তোর পেন্টি চটকাবে। আছেই তো তোরই ভাই, বলেই দাঁত বের করে হাসতে থাকে। প্রিয়তার আগে তনিমাকে রুম থেকে ধাক্কা মেরে বের করে দেয়। বিড় করে বকা দিতে থাকে উদয় আর তনিমাকে। তারপর সুন্দর করে শাড়ি পরে ডাক দেয় তনিমাকে। তনিমার হেল্প নিয়ে পুরোটা কমপ্লিট করে। দুজনে নীল শাড়ি, নীল চুড়ি, মুখে হালকা সাজ, ম্যাচিং কানের দুল, টিকলি, খোপায় কাঠগোলাপের গাছটা, পায়ে নূপুর, ব্যাস দুজনেই রেডি। দুজনে তারা বেগমের থেকে বিদায় নিয়ে একসাথে বেরিয়ে পড়ে। রিকশায় উঠতেই কল আসে সাইমার। সেও সেমভাবে সেজেছে। 3 বান্ধবী সেম টু সেম। প্রিয়তা, তনিমা আর সাইমা একসাথে ঢোকে ভার্সিটিতে। প্রিয়ম কাজের জন্য খেয়াল না করলেও রিমা আর নিতু ঠিকই খেয়াল করে। তারা প্রিয়মকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে, দোস্ত গেটের দিকে তাকা। প্রিয়ম বিরক্তির দৃষ্টি নিয়ে একবার ওদের দিকে আর একবার গেটের দিকে তাকাতেই হাতে ফুল ছিল, তা পড়ে গেছে নিচে। ভালোবাসার মানুষকে বরাবরই বেশি সুন্দর লাগে। উদয় প্রিয়মকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিজেও সেদিকে তাকায়। তাকিয়ে তারও একই অবস্থা। অজান্তে মুখ থেকে বের হয়ে আসে মাশাল্লাহ। রিমা আর নিতু দুজনের কাণ্ড দেখে খিলখিল করে হেসে ওঠে। ধ্যান ভাঙে প্রিয়ম আর উদয়ের। দুজনেই হালকা কেশে নিজেদের সামলায়। ততক্ষণে প্রিয়তারা কাছাকাছি চলে এসেছে। সেদিন জ্বরের ঘরে প্রিয়ম প্রিয়তার পেটে মুখ গুজে দিয়ে কী সব বিড়বিড় করছিল, ভাবতে লজ্জায় মাথা নামিয়ে নেয়। তনিমা ওদেরকে দেখে লাজুক হাসে। উদয় ঠোঁট কামড়ে হাসে। সাইমা একবার প্রিয়মার উদয়ের দিকে তাকাচ্ছে, তো একবার প্রিয়তা আর তনিমার দিকে তাকাচ্ছে। এক পর্যায়ে বলে, ওয়েট, কাহিনীটা কি? তোরা প্রিয়ম ভাই আর উদয় ভাইকে দেখিয়ে এমন লাজে রাঙা হচ্ছিস কেন? প্রিয়ম ফট করে তাকায় প্রিয়তার দিকে। রিমা আর নিতু শব্দ করে হেসে বলে, বুঝো না, লাভ কিস বই না, বলে আবার হাসতে শুরু করলো। প্রিয়তা লজ্জায় মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা। আর তনিমা, তার তো বরাবরই লজ্জা কম, তবুও কিছুটা লজ্জা পায়। তারপর হেসে বলে, ওদিকে যাই। সবাই সায় দেয়। সব মেয়েরা সেদিকে চলে যায়। বাকি রয় উদয় আর প্রিয়ম। উদয় প্রিয়মকে খোঁচা মেরে বলে, তুই প্রিয়তাকে প্রপোজ কবে করবি? প্রিয়ম ভ্রুকুচকে তাকিয়ে বলে, তুই পৃথিবীর প্রথম ভাই যে কিনা বনে প্রেম দেখার জন্য উতলা হয়ে গেছিস, বলেই চলে যায়। বেচারা উদয় হামকের মতো তাকিয়ে থাকে সেদিকে। প্রিয়তারা আসতে নিলে সামনে এসে দাঁড়ায় সাদাব। সাইমা এক দফা ক্রাশ খায়। প্রিয়তা শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু বলবেন? সাদাব মিষ্টি করে হেসে বলে, তোমাদেরকে অনেক কিউট লাগতেছে। থ্যাঙ্কস। সাদাব যে শুধুমাত্র প্রিয়তার প্রশংসা করেছে তা কেবল রিমা আর নিতুই বুঝল। সাইমা তো খুশিতে গদগদ। তার প্রিয় মানুষটা সবার মাধ্যমে তারও প্রশংসা করেছে এটা ভেবেই। প্রিয়তা আর কিছু না বলে এগিয়ে চলে আসে। প্রিয়ম দূর থেকে সবটা দেখে। নবীনবরণ শেষ হয়ে যাওয়ার সবাই যে যার মতো জায়গা ছেড়ে চলে আসছিল। তখন হুট করে প্রিয়ম এসে প্রিয়তার হাত ধরে ক্যাম্পাসের মাঝখানে নিয়ে যায়। প্রিয়তা আকস্মিক ঘটনায় কিছুটা চমকায়। উদয়, তনিমা, সাইমা, রিমা, নিতু, নোমান, সামি, সাদাব সবাই ওদের পিছু পিছু যায়। প্রিয়ম প্রিয়তাকে দাঁড় করিয়ে দিতেই প্রিয়তা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। প্রিয়ম সবাইকে অবাক করে দিয়ে প্রিয়তার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। এক থোকা কাঠগোলাপ এগিয়ে দেয় প্রিয়তার সামনে। প্রিয়তা শকড। ধীরে ধীরে সবাই জড়ো হয় তাদের ঘিরে। প্রিয়ম বলতে শুরু করে, তোকে গুছিয়ে বলার মতো কোনো শব্দ আমার কাছে নাই। বুঝতে শেখার পর থেকে আমি তোর প্রতি দুর্বল। সেই দুর্বলতা কবে ভালোবাসে গিয়ে ঠেকেছে আমার জানা নেই। তোদের বাড়ি না গেলেও তোর খোঁজ সবসময় আমি রাখতাম। যখন জানতে পারলাম তুই অন্য কাউকে ভালোবাসিস, ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। তবুও নিজেকে সামলিয়েছি। আমি অনেক নিজের অনুভূতির সাথে লড়াই করেছি। ভেবেছি তোকে ভুলে যাব, কিন্তু তোর প্রতি আমার ভালোবাসা ততদিনই আকাশ ছুঁয়েছে। আমি আর পারছি না তোর বিরহ নিয়ে থাকতে। আমি তোর নামের বিরহ না, আমি পুরোটাই তোকে চাই। তো সব আপনিময় বিরহ দূর করে ভীষণভাবে ভালোবাসতে চাই। তোর সাথে জীবনের শেষ বসন্তটাও কাটাতে চাই। তোকে আমি আমার করে চাই। আমার হবি টুনটুনি? প্রিয়তা থেকে শুধুই আমার প্রিয় হবি? ভালোবাসবি আমাকে? প্রিয়তা বাকরুদ্ধ। প্রিয়ম তাকিয়ে আছে প্রিয়তার দিকে। তনিমা, সাইমা সহ বাদ বাকি অনেক মেয়ে বলতেছে অ্যাকসেপ্ট করে নিতে। কিছু ছেলেরাও বলছে, আবার শীষ বাজাচ্ছে। প্রিয়তার চোখের কোন জলে টইটম্বুর। প্রিয়ম তাকে এত আগে থেকে ভালোবাসে আর সে কিছুই জানে না। প্রিয়ম যেন ভীষণভাবে আকুল আবেদন জানাচ্ছে তাকে একটু ভালোবাসার। সে আকুলতা উপেক্ষা করা প্রিয়তার সাধ্য নয়। কাপা কাপা হাতে ফুল নিয়ে মাথা নাড়িয়ে ধরে আসা গলায় বলল, ভালোবাসবো আপনাকে।
এটুকুই যেন যথেষ্ট ছিল। সবাই হইচই শুরু করে দিল। প্রিয়ম প্রিয়তার আনন্দ সবাই যেন ভাগাভাগি করছে। আরও কয়েকজন নিজেদের ভালোবাসা প্রকাশ করলো। প্রিয়তা লজ্জায় মাথা নিচু করে আছে। সাদাপ নির্বাক হয়ে তাকিয়ে আছে প্রিয়ম আর প্রিয়তার দিকে। তনিমা উদয়কে গুঁতো দিয়ে বলে, ছোট বোনে প্রপোজ করা দেখলে লজ্জা নেই তোমার? উদয় ভাব নিয়ে বলে, লজ্জা কেন থাকবে? আর তাছাড়া প্রেম করার অধিকার কি শুধু আমার একার? আমার বোনেরও আছে। তনিমা শব্দ করে হেসে দেয়। নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে আলাদাভাবে বের হয়ে যায়। আজ তারাও একা সময় কাটাবে আর প্রিয়ম প্রিয়তাকেও কাটাতে দিবে। তনিমা আর উদয় রিকশায় করে নদীর পাড়ে চলে আসে। অনেক কাপল আছে সেখানে। তনিমা আর উদয় একটা বেঞ্চে বসে। উদয়ের কাঁধে মাথা রেখেই তনিমা বলে, প্রিয়তার বিরহের দিন এবার শেষ, তাই না বলো? উদয় মুচকি হেসে বলে, প্রিয়ম ওকে ভীষণ ভালোবাসে, প্রিয়তাকে ভালোবাসায় মুড়িয়ে রাখবে। তনিমা মুচকি হাসে। সে যেমন অনেক দিনের বিরহ কাটিয়ে ভালোবাসা পেয়েছে, তেমনই প্রিয়তাও পাবে। প্রিয়তা নিঃসন্দেহে ভাগ্যবতী। সেই বা কম কি? প্রিয়তা আর প্রিয়ম ফুটপাত ধরে হেঁটে চলেছে অজানা গন্তব্যে। প্রিয়তা লজ্জায় লাল হচ্ছে। প্রিয়ম তা বারংবার আরও চোখে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। প্রিয়ম নিজের অনামিকা আঙ্গুল নিয়ে প্রিয়তার অনামিকা আঙ্গুল ধরতেই প্রিয়তা চমকে তাকায়। কিছু বলে না। দুজনে হাঁটতে হাঁটতে চলে আসে লেকের পাড়। প্রিয়তা শাড়ি খানিকটা উঁচু করে পা ডুবিয়ে বসে পানিতে। প্রিয়মও পাশে বসে। দুজনেই অনেকটা সময় চুপ থাকে। নীরবতা ভেঙে প্রিয়তাই প্রথমে বলে, বাড়ি যাবেন না? প্রিয়ম ভ্রুকুচকে তাকায়। বলে, এত রোমান্টিক মুডে তোর বাড়ির কথা মনে পড়ল? আজব, সারা জীবন কি এই লেকের পাড়ে থাকবো নাকি? তোকে থাকতে কে বলেছে? যা তুই। প্রিয়তা রাগ করে বলে, ঠিক আছে যাচ্ছি। বলে উঠতে নিলে প্রিয়ম হেসে হাত টেনে নিজের বাহুতে আবদ্ধ করে নেয়। প্রিয়তা ছাড়ানোর চেষ্টা করলে প্রিয়ম আরও শক্ত করে ধরে। একসময় ক্লান্ত হয়ে নিজেই প্রিয়মের বুকে মুখ লুকায়। সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে উদয়, তনিমা, প্রিয়ম আর প্রিয়তা। প্রিয়তার মুখে এখনও লজ্জার আভা স্পষ্ট। তনিমা প্রিয়তাকে জ্বালাতে ব্যস্ত। প্রিয়ম বাড়ি এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। মাথায় ব্যথা বেড়েছে বলে এই অসময় আগে শাওয়ার নেয়। তারপর একটা মাথা ব্যথার মেডিসিন নিয়ে মায়ের রুমের দিকে এগোয়। তাহেরা বেগম তখন রেস্ট নিচ্ছে। প্রিয়মকে দেখে মিষ্টি করে হাসলেন। প্রিয়ম সোজা এসে নিজের মায়ের কোলে শুয়ে পড়ে। তাহেরা বেগম হেসে ছেলের মাথায় হাত বোলাতে থাকে। প্রিয়ম বলে, আম্মু, তোমাকে একটা কথা বলার ছিল। তাহেরা বেগম মুচকি হেসে বলে, আমি জানি তুই কী বলবি। প্রিয়ম অবাক চোখে তাকিয়ে বলে, তুমি জানো? জানি। বুঝলাম না আমি। কেমনে জানলা? আর কি জানো? আমি হলাম তোর মা। তোর মন কী চায় তা আমি ভালোভাবেই বুঝি। এই যে যেমন তুই এখন বলতে এসেছিস তুই প্রিয়তাকে ভালোবাসিস আর প্রিয়তা তোকে। প্রিয়ম অবাকের সপ্তম পর্যায়ে। প্রিয়মকে আরও অবাক করে দিয়ে তাহেরা বেগম বলেন, আমি কথা বলবো তারার সাথে, তুই একদম নিশ্চিন্তে থাক। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, আমি ওকে আমার ছেলের বউ করে এনে সব কষ্টের অবসান করব। আর যারা ওকে ছোট করেছে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব আমার প্রিয়তা বেস্ট। প্রিয়ম খুশিতে জড়িয়ে ধরে তাহেরা বেগমকে। বলে, লাভ ইউ আম্মু। বলেই দৌড় লাগায়। পেছন থেকে তাহেরা বেগম ছেলের কাণ্ড দেখে হেসে দেয়। ছেলে মেয়ে সুখী, বাবা মায়ের সুখ। প্রিয়ম দৌড়ে নিজের বেলকনিতে এসে দাঁড়িয়ে সামনের দিকে তাকায়। প্রিয়তাও দাঁড়িয়ে আছে সেখানে। প্রিয়ম খুশির ঠেলা হুররে বলে টাওয়েল ঘুরিয়ে ফেলে দেয় ফ্লোরে। প্রিয়তা ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে থাকে সেদিকে।